কি করে ওকে ছাড়পত্রটা দেওয়া হলো আমি জানি না। তাহলে দেখো, সুপ্রিম কোর্ট ওকে যেতে না দিলে অন্তত আমাদের দেশের মানটা থাকতো যে না, চিকিৎসা এখানেই করাতে হবে। এমন কোনো চিকিৎসা নেই যেটা শুধু আমেরিকাতেই হয়। আর আমেরিকাতে হলে আই এম সরি, ইউ হ্যাভ গট সো মেনি কেসেস, ইউ কান্ট লিভ। এদের তো আর ট্যাগ দেওয়া যায় না, এরা তো দেশের মানে রাজপুত্র, বরপুত্র, তাই না? এরা তো মানুষের ভগবানের বর পেয়ে মানুষদের মাঝে বসেছে, তাই না? ওর হাফ অপরাধ করলে আমার আর সারা জীবন চাও খাওয়া হতো না, বাড়িতে মার কাছে আসা হতো না। সীমা পাহুজা ফুল করাপ্ট, 100% করাপ্ট। চন্দ্রবোরা বলে যে মানুষটি ছিলেন, সরি চন্দ্রবোরা, আমি চন্দ্রবোরাই বলবো, ওই যে এক্স সুপ্রিম কোর্টের সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, কোটি কোটি টাকার উপর বসে আছে। কি হলো ভাই? প্রথম দিন বললো আই এম স্কেয়ার্ড, আই এম ওয়ারিড, হোয়াট ইজ দেয়ার ইন দ্য রিপোর্ট। কত ড্রামা দিল। আমরা সব সকালবেলা 10টার সময় বসে রয়েছি সোফার সামনে, ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে। এবার ভাবছি না, এইটা তো এই তো চলে এসছে হাতে তথ্য। আমার বন্ধু গিয়ে দিয়ে এসছে এখানে, নামপাম বলে আমি তাকে বিপদে ফেলতে পারি না। ওই গো বিকাশ, গরু খেকো বিকাশ বিফ চ্যাপ্টার হাতে দিয়ে এসেছিল। হি ডিড মেক নো মুভমেন্ট। ওই করে মাকুটা ওইভাবে করে দিয়ে চলে এলো। কিচ্ছু রকমের সওয়াল জবাব হয়নি। মমতা বানুকে ধরো, বিনীত গোয়েলকে ধরো, ওই 4টে পুলিশ অফিসারকে কাস্টাডি নাও। এখনো দেখছি নারায়ণ স্বরূপ নিগম ওখানে দাঁড়িয়ে, হেলথ সেক্রেটারি ছিল, পুরোপুরি মাফিয়ার সঙ্গে লিঙ্কড এবং গ্যাংড। আশ্চর্য, আমার টিমের সঙ্গে, আমার বন্ধুদের সঙ্গে এসে দাঁড়িয়ে রয়েছে এখনো। আমার এই ব্যাপারে কোনো উত্তর দেওয়ার কিছু নেই। তোমরাও যা দেখছো আমিও তাই দেখছি। আমার ভেতরে একটু টার্ময়েলটা বেশি হচ্ছে, তোমরা ধরে নিচ্ছ যে এইটাই তো হয় আমাদের দেশে, এটাই হয়। আমার হচ্ছে যে কেন হবে এই প্রশ্নটা আমার মনে উঠছে। আর কি করে এই অবধি অবনতি আমরা মেনে নিয়েছি, সেটাও একটা ব্যাপার। সুপ্রিম কোর্ট যদি এই ফেরেববাজ ছোড়াটাকে, যেহেতু ওর কাছে কয়েকশো হাজার কোটি টাকা আছে, ওকে যদি আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি যেখানে হোক যাওয়ার পারমিশন দিয়ে থাকতে পারে আজকে, এবং ওই বেঞ্চ থেকে যদি ওই অর্ডারটা পাস হয় যে ইউ ক্যান স্টিল গো অ্যান্ড হ্যাভ আ লুক, তার মানে কি তুমি একটা শপিং করার জন্য ছেড়ে দিলে। ওর তো ওই চোখটা আমার জানি না, অনেকে বলছে ওই চোখটা পাথরের, আমার জানা নেই। আমার দেখে মনে হচ্ছে একটা চোখ পাথরের ওর। তো ওই চোখের আবার ট্রিটমেন্ট কি হবে জানি না, সেগুলো তো জাজ কিছু বলছেন না, উনি সই করে দিচ্ছেন সিংহাসনে বসে। ভাই আমি এর চেয়ে বেশি কিছু বললে তো সুপ্রিম কোর্ট থেকে আমার নামে ফরমান জারি হয়ে যাবে না? আমার বন্দ্যোপাধ্যায়ের চোখটা পাথর। আমি তো তাই শুনেছি। প্রথমে কলকাতা হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, বারংবার আদালতের দ্বারস্থ হওয়ার পরেই অবশেষে বিদেশ যাত্রার অনুমতি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বিদেশে চিকিৎসার অনুমতি দিল। স্যার, এর অর্থ কি? আদালত মনে করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা ভারতে পর্যাপ্তভাবে সম্ভব নয়। কি বলবেন স্যার? আমি কিন্তু যদি তোমরা বলো আজকে হঠাৎ এটা আসলে, আমি দুপুরবেলা একটা বাড়িতে ছিলাম, সেখানে আমি ইন্টিমেটেড হলাম, আমাকে বললো যে এটা হয়ে গেছে, যার বাড়িতে গেছিলাম তিনি আমাকে দেখালেন। আমি বললাম আমি কিন্তু আশ্চর্য হইনি। আচ্ছা তোমরা তোমার আর্কাইভ ঘেটে দেখো তো, তোমার মিডিয়াতে না অন্য মিডিয়াতে অনেকেই তো আসে তোমার মতো আমার কাছে, তাদের আমি স্পষ্ট বলেছিলাম ও পালিয়ে যাবে, আর এমনি কিচ্ছু হবে না, বিচার টিচার কিচ্ছু হবে না ওর। ওর কোনো বিচার হবে না, কারণ আমাদের জুরিসডিকশনটা ইজ নট দ্যাট যে কোর্টে গেলেই তুমি জাস্টিস পেয়ে গেলে। আজকে শুনলাম জাস্টিস জয়মাল্য বাগচির এজলাসে পেয়েছে। জয়মাল্য বাগচি তো এখানে খুব নামটাম করে গেলেন, দারুণ স্ট্রিক্ট জাজ। সুপ্রিম কোর্টে গিয়ে তার কি হলো সেটা আবার দেখা গেল মানে লক্ষণ ভাবা হয়েছিল, ভরত হয়ে গেছে। তো এটা নিয়ে আমি কোনো কমেন্ট করে লাভ নেই। এই তোমরা হয়তো বসে থাকো, ভাবো আমি কিছু, আমার কাছে গোপন কিছু তথ্য আছে। ইটস নট এ রকেট সায়েন্স। ব্যাপারটা হচ্ছে সব ফর্মুলাগুলো এমন ভাবে জাম্বলড আপ হয়ে রয়েছে যে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন আনসার অঙ্কের মতো করে পাবে না। একটা প্রশ্ন তো ছিল, দীর্ঘদিন যাবৎ মানুষ বলেছিলেন যে এই রাজ্যে মানে চিকিৎসার কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় পালিয়ে যাবেন। একাধিক নেতা নেত্রী বলেছেন। একজন সাধারণ নাগরিকের ক্ষেত্রেও কি একই ধরনের পরিস্থিতিতে আদালত এতটা গুরুত্ব দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতি দিত স্যার? তাহলে কি এখানে ভিআইপি ট্রিটমেন্টের প্রশ্ন উঠছে না? তিনি যদি বিদেশে গিয়ে আর ভারতে না ফেরেন, তাহলে তাকে ফেরানোর দায়িত্ব কার? আদালত কি সেই দায় নেবে, নাকি পুরো বিষয়টাই তদন্তকারী সংস্থার উপর বর্তায়? না, আমি তো তোমাদের এটাও আগে বলেছি যে ওর দুটো অপশন, ও কোনোভাবে কিছু একটা সেটিং করবে কোথাও, ওর বিচার কিছু হবে না। আর আমি কাকে বলেছি, আমার মনে হচ্ছে তোমাদের বলেছি, 6 ঘন্টা যদি একটা উইন্ডো পায়, একটা পারমিশন পায়, 6 ঘন্টা বিদেশে যেতে পারো, ওই 6 ঘন্টার মধ্যে টিকিট কেটে ওর ভিসা রয়েছে, আমেরিকান ভিসা রয়েছে 10 ইয়ার্স বোধ হয়, শুনেছি আমি। ও কোনো রিসার্চ করতে আমার বাজে লাগে, বাট ওয়ান্স হি এসকেপস ইট উইল বি ডিফিকাল্ট টু ব্রিং হিম ব্যাক। যদিও এখানকার পলিটিক্যাল যোদ্ধা যারা, তাদের সঙ্গে আলোচনা করে দেখলাম, তারা বলছে উনি তো মেম্বার অফ পার্লামেন্ট, ওইভাবে নাকি পালাতে পারেন না। তা আমি ওই পিছনে মা দুর্গার ছবি আছে, মাকে প্রণাম করে, বা সামনে মা দুর্গার মন্দিরে এক্ষুনি যাব, ওইটা
বলে আসছি তো আজকে ২ বছর ধরেই, যে কিছু একটা বিচার যদি উপর থেকে আমাদের ঠাকুর করতে পারে, কিন্তু আমার মনে হয় না এখানে। ও পালিয়ে গেছে, ও পালিয়ে যাবে কেন কি? কে আমেরিকা থেকে টেনে আনবে ইন্টারপোল ফিল্টার বলতে গেলে? ওর কাছে এমন অ্যামাউন্ট অফ পয়সা রয়েছে, যেই অ্যামাউন্ট অফ পয়সাতে যে কোনো গভর্নমেন্ট করাপ্ট হয়ে যাবে। ওই পয়সাই সার্কুলেট করে এসে আবার ককরোচ, জেনজি এদের হাতে সব পড়বে, টেরারিস্টদের হাতে পড়বে। ওর কাছে ধরো, আমার কাছে একটা ছোট্ট কাপ রয়েছে, একটু ২ কাপ চা এই ফ্লাস্কটায়, ওর কাছে এরকম ধরো ৫০০টা সোনার বাট রয়েছে বা হোয়াট এভার, ওই সমপরিমাণ পয়সা রয়েছে। ওই সমপরিমাণ পয়সাটা নিয়ে যেখানেই নামাবে সেখানেই ও সাইফন করে দিয়েছে অলরেডি। ও হাওয়ালা ফাওয়ালা কি সব হয় দেখো, ওইসব ভাবে তো আমি টাকা রোজগার করিনি, আমি জানিও না এই রাস্তাগুলো আমি জানি না। আমরা সৎভাবে ট্যাক্স দিয়ে, দুটো দেশে ট্যাক্স দিয়ে আমি বেঁচে আছি। এই কদিন আগে ট্যাক্স দিলাম, কত ট্যাক্স দিয়েছি সেটা আমি বলতে চাই না লোককে, কিন্তু সেটা তোমরা বুঝতে পারবে যে রোজগারের সঙ্গে পুরো সামঞ্জস্য রেখে আমি ট্যাক্স দিই, এবং ওই দেশেও ট্যাক্স দিই। ওরা তো ওইসব কিছু দেবে না। ও হাওয়ালা যে আছে না, যে মানি লন্ডারিং কেসও খাবে না, মানি লন্ডারিং করেও দেবে। আর কি করে ওকে ছাড়পত্রটা দেওয়া হলো আমি জানি না। তাহলে দেখো, সুপ্রিম কোর্ট ওকে যেতে না দিলে অন্তত আমাদের দেশের মানটা থাকতো, যে না, চিকিৎসা এখানেই করাতে হবে। এমন কোনো চিকিৎসা নেই যেটা শুধু আমেরিকাতেই হয়। আর আমেরিকাতে হলে আই এম সরি, ইউ হ্যাভ গট সো মেনি কেসেস, ইউ কান্ট লিভ। তো এরকম থানায় যদি কেস থাকে, একটা সাধারণ লোক কোনোদিন তাকে পুলিশ পাড়াটাই ছাড়তে দেবে না, টালিগঞ্জ থেকে বালিগঞ্জে আসতে দেবে না, বলবে থানায় রোজ দেখা করো। আচ্ছা, ওইখানে কি হতো? ওখানে কয়েদিদের ট্যাগ দিয়ে দেওয়া হয় জেল থেকে। যাদের এরকম জেল থেকে জামিন পেয়ে বেরিয়ে গেছে, অথচ তাদের বেরোতে দেওয়া যাবে না, ওদের বাঁ পায়ে ট্যাগ দিয়ে দেওয়া হয়। আমি কি করে জানলাম? আমি একটা মানে অপারেশন লিস্ট থাকতো আমার মাসে একটা দিন, সেখানে কয়েদিদের সব নিয়ে আসা হতো ইএনটি অপারেশনের জন্য বা প্লাস্টিক অপারেশনের জন্য। কোনো কারণে তাদের মানে ওটা রিয়েলি নিডেড, তখন তারা আসতো হ্যান্ডকাফ দিয়ে। এবং তাছাড়াও মানে ট্যাগ দেওয়া আছে পায়ে, হ্যান্ডকাফটা যখন খুলে দেবে ওই ট্যাগটা ইলেকট্রনিক্যালি কালেক্টেড। তার মানে কি, ও ইংল্যান্ড ক্রস করতে পারবে না, যে এয়ারপোর্টে গেলেই ব্লিপ 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 করে ঠিক জায়গায় হাউস এর না, মানে হি ইজ রেডি টু মুভ। কিন্তু ট্যাগ আছে, ট্যাগ দেখে লোকে ভয় পেয়ে যায়। ধরো একটা পাবে গেছে, সেখানে একটু উত্তেজনা বাড়ছে, অমুক তমুক। সো ইফ ইউ জাস্ট নোটিস যোর পায়ের ট্যাগ আছে, ভাই ওকে একটু এড়িয়ে চল। মানে ট্যাগ মানে কি, ও জেল থেকে পুলিশের চোখ নিয়ে আসে। ট্যাগটা ইলেকট্রনিক ট্যাগ। ওই যে হাতিদের দেখো না কলার দেয়, বাঘকে কলার দেয়, গন্ডারদের কলার দেয়, ওয়াইল্ড লাইফে ওইরকম করে দেয়। সেই ট্যাগটা অনেক সময় ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্সের জন্য, সেটা আবার স্পেশাল চাবি, স্পেশাল পুলিশ অফিসার এসে কিছু সময় খুলে, পায়ে অপারেশন হবে, অর্থোপেডিক্স অপারেশন হবে, পা ভেঙে দুটুকরো করে এসছে, ওখানে ট্যাগ দেওয়া, সেটা স্পেশাল রিমুভ করে সেইভাবে নিয়ে আসতো হ্যান্ডকাফ করে, যাতে আবার দিয়ে মানে চেন করে সে যায়। আমার খুব খারাপ লাগতো দেখে, কিন্তু করার নেই, তার কর্মফলটা সেরম। সে তো তোমার আমার মতো সুস্থ লোক নয়, যে হ্যালো ডক্টর বলে হাতটা বাড়িয়ে দিল, তার হ্যান্ডকাফ দেওয়া, সে হ্যান্ডশেক করার পারমিশন নেই। আমি দাঁড়িয়ে থাকতাম, পুলিশগুলো শেষ অব্দি, অ্যানাস্থেশিয়া অব্দি। ওটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, ওরাও আমাকে মুখ চিনে গেছে। আমি তো শেষ জায়গাটা 15 বছর কাজ করেছিলাম, লাস্ট 15 ইয়ার্স। ওরা বলে ঠিক আছে ডক্টর, উইল বি অ্যারাউন্ড, জাস্ট গিভ আস এ শাউট। তা আমার যখন হয়ে যাচ্ছে, আমি তখন অ্যাসিস্ট্যান্টকে, আমার যে অ্যানাস্থেটিক নার্স টিমকে বললাম যে এবার তুই পুলিশদের খবর দা, পুলিশ এসে ধরে নিয়ে গেল। এই সিস্টেম তো আমাদের এখানে নেই, এখানে তো ট্যাগ দেওয়া যায় না। আমি জানি না ট্যাগ সিস্টেম এখানে আছে কিনা, সে সিস্টেমটার ব্যবস্থা করলে একরকম। তাই এদের তো আর ট্যাগ দেওয়া যায় না, এরা তো দেশের মানে রাজপুত্র, বরপুত্র, তাই না? এরা তো মানুষের ভগবানের বর পেয়ে মানুষদের মাঝে বসেছে, তাই না? ওর হাফ অপরাধ করলে আমরা সারা জীবন চাও খাওয়া হতো না, বাড়িতে মার কাছে আসা হতো না। তো ও বেরিয়ে যাবে, ও আমেরিকায় যাবে। ওর কি চিকিৎসা সেটা আমি জানি না, ওর কি চিকিৎসা দরকার। স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায় তিনি নতুন করে বললেন যে 9ই আগস্ট রাতে চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনায় সেদিন আহ, ওর সঙ্গে বা চিকিৎসক তরুণীর সঙ্গে যারা ডিনার করেছিলেন, ডিউটি করেছিলেন, সকলকে তলব করা হবে। এবং ওই মৃত্যুর ঘটনার পর যারা যারা আরজি করে এসেছিলেন, সিসিটিভিতে যাদের দেখা গিয়েছে, সকলকে তলব করা হবে, এবং চিরুনি তল্লাশি করা হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায়। তার কথায় তদন্ত থেকে যা নির্যাস বেরোবে তা রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা সিবিআই করলো না কেন? সিবিআই করলো না কেন? সিবিআই কি তো আবার আনা হয়েছে, কেসটা তো ওপেন। সিবিআই না সিআইডি, দুটো তো। এর আগে তো সিবিআই এর হাতে কেসটা ছিল, আর সীমা পাহুজা ছিলেন দায়িত্বে, তারা করলেন না। কেন সেটা তো দেখতেই পাচ্ছ, সীমা পাহুজা ফুল করাপ্ট, 100% করাপ্ট। চন্দ্রবোরা বলে যে মানুষটি ছিলেন, সরি চন্দ্রবোরা, আমি চন্দ্রবোরাই বলবো, ওই যে এক্স সুপ্রিম কোর্টের সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, কোটি কোটি টাকার উপর বসে আছে। কি হলো ভাই? প্রথম দিন বললো আই এম স্কেয়ার্ড, আই এম ওয়ারিড, হোয়াট ইজ দেয়ার ইন দ্য রিপোর্ট। কত ড্রামা দিল। আমরা সব সকালবেলা 10টার সময় বসে রয়েছি সোফার সামনে, ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে। এবার ভাবছি না, এই তো চলে এসছে হাতে তথ্য, আমার বন্ধু গিয়ে দিয়ে এসছে এখানে, নামপাম বলে আমি তাকে বিপদে ফেলতে পারি না।
ওই গো বিকাশ গরু খেকো বিকাশ বিফ চ্যাপ্টার হাতে দিয়ে এসেছিল, হি ডিড মেক নো মুভমেন্ট, ওই করে মাকুটা ওইভাবে করে দিয়ে চলে এলো, কিচ্ছু রকমের সওয়াল জবাব হয়নি। আর বাকি সব করাপ্ট। ইন্দিরা গোপাল কার হয়ে দাঁড়িয়েছিল? কাসাবের হয়ে। আরে ভাই, যে কাসাবের লয়ার, যে এখন এই যে কি বললো, কার এগেনস্টে, হ্যাঁ 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 হ্যাঁ, ইন্দিরা জয় সিং, ওরা সব, ওরা তো সব ওই সবের হয়ে দাঁড়িয়েছিল। দ্যাট ইজ দ্য গ্রুপ। এখানে আমাদের বিকাশ বাবুর মতো স্বনামধন্য ব্যক্তি রয়েছেন, গিয়ে দাঁড়িয়ে যাবেন, তাই না? প্রকাশ্য দিবালোকে একটা জেহাদি জলজান্ত একটা লোককে পুড়িয়ে দেওয়ার পরে গিয়ে বলবে হা হা, ওর মনে বোধহয় ব্যথা লেগেছে তাই জ্বালিয়ে দিয়েছে জ্যান্ত। এই ধরনের তো আমাদের এক্সপ্রেশনস গুলো না। তো তখনও জানা ছিল এটা, এখনো জানা আছে। এখন শরৎদত্ত বাবু বলছেন যে আমরা চুলচেরা তল্লাশি করব, তার মুখের কথাটাই থাক। আমি বলি ছোট ভাই, ভালো করেছিস, আহ, অন্তত এইটুকু বলেছিস। ওরও মান থাকবে কিনা সেটাও তো দেখতে হবে। এটা কি ক্যারি আউট হবে? বাট টিল দিস ডেট উনি যা করেছেন, অর্থমন্ত্রী, সরি, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই মিলে যা করেছে, এটা গ্রেট। চেপে ধরেছে একদিন অ্যাটলিস্ট, কিন্তু সে তো আবার আর একটা লিম্বো ওই ক্রাইমের, সে বেটা তো এখন চোখ দেখাতে যাবে, সে কি আর ফেরত আসবে? নাকি আমেরিকা থেকে উত্তর দেবে হ্যাঁ 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 আমি ছিলাম, আমি খুনের রাত্রে ছিলাম, একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করেছি দেয়ালটা ভাঙতে। 4,000 লোক এসে দেয়াল ভেঙে দিল, পুলিশ পেশেন্টের বেডের মধ্যে ঢুকে কম্বল নিয়ে লুকিয়েছিল। কি হবে সেটা? সেটা কি করে ধরবে? কোনো সিসিটিভি আইডেন্টিফিকেশন, যে যা পারলো ভাঙচুর করে দিয়ে পেয়েছে। মিলিটারি আসেনি কেন? আমাদের মিলিটারি কি ঘুমোচ্ছে? না, তারা ঘুমোচ্ছে না, তারা অন ডিউটি আছে। তারা কল না পেলে আসতে পারে না। আমার হাতে পাওয়ার থাকলে ভাই মিলিটারি সামন করতাম, 5 মিনিটে সাফা করে দিত, 5 মিনিটে দেয়াল ভাঙা বন্ধ করে দিত। আর জীবনের দেয়াল তো দূরের কথা, কোনোদিন আর বিস্কুট ভেঙে দেখতো না। সবচেয়ে বড় কথা, মাস্টার স্ট্রোক তো দিয়ে দিয়েছে যে কজন খুনি ছিল, তারা তো বেস্ট গোলটা করে দিয়েছে না। ওই গোলটা তো তুমি আর কিছু করতে পারবে না, যেটা হচ্ছে বডিটা পুড়িয়ে দেওয়া। 5 ঘন্টা না 6 ঘন্টার মধ্যে যখন টানা ওই যে যাই হোক, মানে কোনো সেকেন্ড পোস্টমর্টমের তো কোনো জায়গা রাখেনি। টিস্যু সাম্পেল টাম্পেল বলছে, আরে ওটা মুরগির টিস্যু আছে না, পাড়ার থেকে একটা পাঁটার দোকান থেকে পাঁটার ইন্ডাস্ট্রি রেখে দিয়েছে কিনা কেউ জানে না। হসপিটালে মৃতদেহের অভাব, হঠাৎ করে একটা রাত্রিবেলা পোস্টমর্টেম হয়ে গেল, করে দিয়ে বডিটা জ্বালিয়ে দিল। ইম্পসিবল ক্রাইম হ্যাজ বিন কমিটেড, ইম্পসিবল ক্রাইম। এবং আমি বলবো, এখনো আমি ইনসিস্ট করবো, মমতা ব্যানার্জি, মমতা বানুকে ধরো, বিনীত গোয়েলকে ধরো, ওই 4টে পুলিশ অফিসারকে কাস্টাডি নাও। এখনো দেখছি নারায়ণ স্বরূপ নিগম ওখানে দাঁড়িয়ে, হেলথ সেক্রেটারি ছিল, পুরোপুরি মাফিয়ার সঙ্গে লিঙ্কড এবং গ্যাংড। আশ্চর্য, আমার টিমের সঙ্গে, আমার বন্ধুদের সঙ্গে এসে দাঁড়িয়ে রয়েছে এখনো। আমার এই ব্যাপারে কোনো উত্তর দেওয়ার কিছু নেই। তোমরাও যা দেখছো আমিও তাই দেখছি। আমার ভেতরে একটু টার্ময়েলটা বেশি হচ্ছে, তোমরা ধরে নিচ্ছ যে এইটাই তো হয় আমাদের দেশে, এটাই হয়। আমার হচ্ছে যে কেন হবে, এই প্রশ্নটা আমার মনে উঠছে। আর কি করে এই অবধি অবনতি আমরা মেনে নিয়েছি, সেটাও একটা ব্যাপার। আহ, এই মৃত্যু নিয়ে আরো একটা প্রশ্ন তো করতেই হয় যে হত্যার পরে সঞ্জয় নামে একজন যে বহিরাগত, তাকে নাকি ব্যবহার করে ঘটনাটিকে সাধারণ ধর্ষণ এবং বহিরাগতের অপরাধ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল, যাতে অন্য অভিযুক্তরা আড়ালে থাকে। এই অভিযোগ কতটা গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? এবং অন্যদিকে এই যে বাথরুমে হাত পাও রক্তের দাগ ধোয়ার পর প্রমাণ নষ্ট করতেই সংস্কারের অজুহাতে দেওয়াল ভেঙে ফেলা হয়েছিল, এটা সত্য হলে তদন্ত এবং প্রমাণ নষ্টের ক্ষেত্রেও এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ? পুরোপুরি গুরুত্বপূর্ণ। কেন কি, সঞ্জয় রায় ওই লোকটার নাম, ওটা নন বেঙ্গলি লোক, মদ্যপ, লম্পট, সব রকম গুণীর অধিকারী। এবং সে সেই রাত্রেও নানা রকম কীর্তি করে ঘুরে বেড়াচ্ছে, ও মাস্তানি করতো। আশ্চর্য ব্যাপার হচ্ছে, পুলিশ কমিশনারের নামে রেজিস্টার্ড বাইক চড়ে সে ঘুরে বেড়াতো, আমাদের ক্যালকাটা পুলিশের নামে রেজিস্টার্ড বাইক চড়ে সে ঘুরে বেড়াতো। সেটা একটা ধরা পড়ে গেছে। ওই যে আমাদের মানে খুব খারাপ ভাষায় বলে না, মুরগি করে দে। বন্ধু বান্ধব তোমরা নিশ্চয়ই বলো এই কথাটা, মুরগি করে দেবো, মুরগি হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে ও তো স্টিল জেলে রয়েছে, লোকটা মরে যায়নি, ভাগ্য ভালো। ওখান দিয়েও একটা খালি ক্লু বেরিয়ে আসতে পারে। আমার মনে হয় অত্যন্ত হাইলি কোয়ালিফাইড সুপার স্পেশালিস্ট ফরেন্সিক টিম লাগলে এখনো জিনিসটা হতে পারে, কিন্তু সেটা হবে না, আমাদের গভর্নমেন্টে হবে না। সুপ্রিম কোর্ট যদি এই ফেরেববাজ ছোড়াটাকে, যেহেতু ওর কাছে কয়েকশো হাজার কোটি টাকা আছে, ওকে যদি আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি যেখানেই হোক যাওয়ার পারমিশন দিয়ে থাকতে পারে আজকে, এবং ওই বেঞ্চ থেকে যদি ওই অর্ডারটা পাস হয় যে ইউ ক্যান স্টিল গো অ্যান্ড হ্যাভ আ লুক, তার মানে কি তুমি একটা শপিং করার জন্য ছেড়ে দিলে। ওর তো ওই চোখটা আমার জানি না, অনেকে বলছে ওই চোখটা পাথরের, আমার জানা নেই। আমার দেখে মনে হচ্ছে একটা চোখ পাথরের ওর।
তো ওই চোখের আবার ট্রিটমেন্ট কি হবে জানি না, সেগুলো তো জাজ কিছু বলছেন না, উনি সই করে দিচ্ছেন সিংহাসনে বসে। ভাই আমি এর চেয়ে বেশি কিছু বললে তো সুপ্রিম কোর্ট থেকে আমার নামে ফরমান জারি হয়ে যাবে না। আমার বন্দ্যোপাধ্যায়ের চোখটা পাথর। আমি তো তাই শুনেছি, আমার তো তাই দেখে মনে হয় ইট নিডস টু বি টেস্টেড। যে চোখে ও ঘুষি মেরেছিল, কেউ একটা ঘুষি মেরেছিল চোখে, সেই সেই লোকটা কিন্তু মারা গেছে ভাই স্যার। ওকে তো একদম ককরোচের মতোই ইনসেকটিসাইড দিয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে। আমার তো মনে হয় ওই চোখটা পাথরের, আই ডোন্ট নো, ইটস মাই স্পেকুলেশন। সো আমি 50-50 দিচ্ছি নিজেকে, আমার একটা চোখটা দেখে মনে হয় ওটা পাথরের। ওটা ভেরি হাই কোয়ালিটি একটা গ্লাস আইবল ফিক্স করা হয়েছে। এবার সেটা জাজেরা বুঝবে, জাজেরা টেক্সট করেই জানি কেন এইমসে পাঠিয়ে একটা রিপোর্ট নেওয়া হোক, ওয়াই ডিড ই নট ডু দ্যাট। ঠিক আছে, তোমার আমি বলছি একটা অপারেশন, যে অপারেশনটা ধরো আমেরিকার ফিলাডেলফিয়াতে ছাড়া হয় না, হতে পারে একটা লেটেস্ট একটা কিছু, বা জার্মানি স্টুটগার্টে ছাড়া হয় না, আমি ধরে নিলাম এরকম দু একটা চান্স আছে, কি অস্ট্রেলিয়ার সিডনির একটা হসপিটাল ছাড়া ওরকম অপারেশন হয় না, ঠিক আছে। তুমি এমন কে হরিদাস, যদি না লাইফ থ্রেটনিং কিছু থাকে, ওটা যদি লাইফ থ্রেটনিং হয় তাহলে সত্যি কথা বলতে কি যে কোনো পেশেন্টকে তোমাকে ছেড়ে দেওয়া উচিত, যাতে সে গিয়ে প্রাণটা বাঁচিয়ে আসতে পারে। কারণ আমি তো ফাঁসি দিতে পারি, কিন্তু প্রাণটা তো তুমি ধীরে ধীরে মরো সেটা বলতে পারি না। যদি এরকম কোনো অপারেশন থেকেও থাকে, সেটার উপর কোনো রিপোর্ট আছে কি? একটা রিপোর্ট হবে না? আমাদের এইমস রয়েছে, তো ভেলোর রয়েছে, জিপমার রয়েছে, এত বড় বড় মেডিকেল কলেজ রয়েছে, টপ মেডিকেল কলেজ রয়েছে, ওখান থেকে রিপোর্ট কোথায়? যে ভাই তুমি বলছো আমার পেটে ব্যথা, ঠিক আছে, ওই পেটে ব্যথাটা তোমার ওই হসপিটালে না গেলে হবে না, ফাইন, কিন্তু তুমি তো গভর্নমেন্টের আন্ডারে কাস্টাডিতে রয়েছো, ইয়ার আন্ডার অলমোস্ট কাস্টাডি অ্যান্ড ইউ আর আন্ডার ওয়াচ। তুমি তো রীতিমতো ক্রিমিনালের একটা ফর্দ নিয়ে ঘুরে বেড়াচ্ছ 10টা। আমি তো প্রথমেই বলবো মা তুমি যাও, আমি দেখি তোমার পেটে কোথায় ব্যথা হচ্ছে, আমার ডাক্তার আগে দেখবে। তা আমার তো একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড কোয়ালিফাইড রয়েছে, তাই না? আমি দেখেছি ওখানে বহু লোক যখন হেলথের গ্রাউন্ডে তাকে সার্টিফিকেট প্রডিউস করতে হতো, তারা ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন নেওয়ার কিছু কিছু জায়গা থাকতো, সব জায়গায় না, ইংল্যান্ডের কথা বলছি, ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন নেওয়ার জায়গা থাকতো। হ্যাঁ তুমি যাও, তুমি সাইকিয়াট্রিস্ট ইভ্যালুয়েশন করে এসো, সাইকোলজিস্টের সঙ্গে কথা বলে এসো, সাইকোলজিস্ট রিপোর্ট নাও, সেটা সাবমিট করো। কিন্তু হসপিটালের গভর্নমেন্ট ডাক্তার একটা থাকবে, যে সেটাকে টেস্টিফাই করবে যে ইট ইজ রাইট অর রং। একটা ওপিনিয়ন তো দেবে, আজ অব্দি ওপিনিয়ন আছে? আর তুমি যে আজকে নতুন শুনলে তুমি হাঁ হয়ে গেলে, চোখটা গ্লাস কিনা, আমি কিন্তু স্পেকুলেশন করছি, আমি ফালতু বদনাম কেন রটাবো? আমি একটা ডাক্তার, আমি প্রফেশনাল, এর চোখটা পাথরের, এর দাঁতটা সোনার, আমি বাজে কথা কেন বলবো? আমি বলছি আমার মনে হয়েছে চোখ দেখে, ওই চোখটা আর কিছু চিকিৎসা করানোর আছে বলে আমার কিছু মনে হচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে তাহলে তাই যদি হয়, রেটিনায় প্রবলেম না কর্নিয়ায় প্রবলেম, আয়ের তো অনেকগুলো ব্যাপার আছে, বল অ্যান্টিরিয়ার চেম্বার, পোস্টেরিয়ার চেম্বার, কোথায় প্রবলেম সেটা এইমস এর ডাক্তাররা চেক করবে। এ ভেরি সিম্পল থিং, যে মশাই আপনি যাবেন আমেরিকা, আমি আগে দেখি আপনার প্রবলেমটা কি আছে, আমার সেই প্রবলেম থাকবে তারপরে তো। আমি যদি, আমি একমাত্র ছেলে বলে আমি একটা সময় ভেবেছিলাম মা বাবাকে নিয়ে যাবো, তাই আমার মা বাবা রাজি হননি। আমার উপর আমার পিসিমা ডিপেন্ডেন্ট ছিলেন, তিনিও রাজি হননি, ওরা কেউ ইংল্যান্ডে গিয়ে থাকতে রাজি হয়নি। আমার ওখানে কত বড় বাড়ি ছিল, রুম ছিল, আমার পিসি একটু ডিসেবল ছিলেন, আজকে মাকে নিয়ে হয়তো বিপদে পড়তাম, কিন্তু সেই সময় ওরা চলে যেতে পারতো। আমি যখন অ্যাপ্লাই করবো বলে খোঁজ নিচ্ছি, তখন দেখলাম গভর্নমেন্টের পিওর ওয়েবসাইট আছে। আমি একা বললেই তো হবে না, যে আমার বাবা মা একা দুম করে আমি দুটো মানুষকে টিকিট কেটে ইংল্যান্ডে ঢুকে গেলাম। ইংল্যান্ড কি এত সোজা জায়গা নাকি, ওখানে মামার বাড়ি নাকি? ওদের পুরো গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, মা বাবা পিসিমা ওদের নাম দিলেই ওরা 14 গোষ্ঠী ভেরিফাই করে নেবে থ্রু দিস হাই কমিশন, ব্রিটিশ হাই কমিশন, করে নিয়ে ওরা একটা প্রিলিমিনারি রিপোর্ট দেবে, যে না ডাক্তার যা বলছে ঠিক, ওই একমাত্র সন্তান, এদের দেখার কেউ নেই, বুড়ো বুড়ি, ওরা ডিপেন্ডেন্ট পেরেন্ট হিসেবে ইংল্যান্ডে শিফট করতে পারে কি পারে না, এটা ডিসিশন হবে। ইউ গেট মাই পয়েন্ট? আমি কেন এতটা কথা বলে তোমাদের বোঝাচ্ছি? এরকম একটা, এটা তো হয়ে গেল, তাই না? আমি বলেছি আমার বাবা কে দেখার কেউ নেই, আপনি মশাই একটা টিকিট পাসপোর্টের ছাপ দিয়ে দিন, না হবে না, টেস্টিফাইড ডাক্তার আছে। তারপরে এবার আমি বলছি যে এই ফেরেকবাজ বলছে আমি চোখ দেখাবো, ফাইন, আমার চোখের সিস্টেম রয়েছে, নিউ দিল্লিতে দেখানো হবে, বম্বেতে দেখানো হবে, চেন্নাইতে দেখানো হবে, কলকাতা ছেড়ে দাও, তো ভাঁড়ের জায়গা, জোকারদের জায়গা ছেড়ে দাও, হয়তো ওর থেকেও ভালো অপথ্যালমোলজিস্ট এখানে আছে, ভাঁড় জোকার, ওনার সে সার্কাস খেলা দেখানোর জায়গা নেই এখানে। আমি যেমন হাত তুলে নিয়েছি, আমি তো এখানে জোকার হয়ে গেছি না, অবজার্ভিং জোকার, জোকাররা খেলছে, আমি অবজার্ভিং, আমি গ্যালারি থেকে বসে খেলা দেখছি। এখানে কোনো উপায় নেই, কিন্তু এতগুলো শহর রয়েছে, ব্যাঙ্গালোর রয়েছে, এভরিওয়্যার দেয়ার আর লেটেস্ট ফেসিলিটিস, একদম আমি জানি লোকজন যাতায়াত করে, ভালো রকম আপগ্রেডেড প্রফেশনালসরা সেখানে রয়েছে, তাদের দিয়ে আমি মতামত নেওয়াবো। তুমি বললে একটা টিকিট কাটলে পালিয়ে গেলে আমেরিকায়, কে দায়িত্ব নেবে? আমি এখন আজকে আবার স্পেকুলেশন একটা দিয়ে রাখছি, আজকে ডেটটা মনে রাখাই, তোমাকে আগের দিন আমি ডেট বলেছিলাম, ওই ডেটটা,
খুঁজে দেখো আর্কাইভে আমি বলেছিলাম কেনা ও পালিয়ে যাবে, চান্স পেলেই পালিয়ে যাবে। আজকে পালিয়ে যাওয়ার সময় এসছে। এবার আমি আজকে বলে রাখছি, তুমি আজকের ডেটটা মনে তোমার নিজের পার্সোনাল ডায়েরিতে মার্ক করে রাখো, আজকের ডেটে আমি বলেছি ও গেলে ফেরত আনা মুশকিল। যদি ফেরত হয় আমি ভাই মানে কথা উইথড্র করবো না, এটা তো আমি তো স্পেকুলেশনই করছি, আমি তো একদম কি বলবো, আমি তো আর বিধান দিয়ে দিচ্ছি না যে ওকে আর ফিরিয়ে আনা যাবে না। মোস্ট প্রবাবলি ওকে আর ফিরিয়ে আনা যাবে না, ও পালিয়ে যাবে, ভিড়ে মিশে যাবে, কোথাও চলে যাবে। বিজয় মালিয়াকে ফেরত আনা গেছে, পুরো শূন্য করে দিয়ে ভাড়ার ইন্ডিয়াকে চলে গেল, তিনটে চারটে ব্যাংকের যা ছিল ধনরত্ন নিয়ে চলে গেল, ফিরেছে বিজয় মালিয়া এখনো ব্লু কোট ব্লু ট্রাউজার পরে গ্যালারিতে বসে ক্রিকেট খেলা দেখে, প্লেয়ারদের সঙ্গে এক সিপ বিয়ার খায়। আমাদের এটাই দেশ। আর ইংল্যান্ডের কিছু বলা নেই ভাই, ইংল্যান্ড বলেছে আমাদের এই ইনভেস্ট করেছে, আমি থাকতে দিয়েছি, আমাদের এস্টিমেশনে এই লোকটা ক্রিমিনাল নয়, ঠিক আছে, টেররিস্টরাও রয়েছে ওইভাবে। ও বলেছে আমি প্রচুর টাকা পেয়েছি, তাই না? আজকে আমাকে এই ঘরটার জন্য তুমি যদি বলো যে আমি মাসে 1 লাখ টাকা করে দেবো, ঘরটা আমাকে দিয়ে দিন। আমি যদি জানিও তুমি চোর, আমি বলবো আমার কাছে তো তোমায় চোর মনে হচ্ছে না, 1 লাখ টাকা ভাই আমি পাচ্ছি, ঘরটা তুই নেই। একদমই। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিগমকে অপসারণ করেনি। পালাবদলের পরে আরজিকর কাণ্ডে প্রশাসনের বেশ কয়েকজন মুখ নতুন সরকারের চক্ষুশূল হয়েছেন। নিগম স্বপদেই বহাল। মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেরা করা হচ্ছে না। কেন কেন এই এত কেনর উত্তর কি দেবে? আমি তোমাদের জিজ্ঞেস করছি, তোমরা ভাই জার্নালিজম করো, 10টা এক্সপার্টের ওপিনিয়ন নিয়ে এসো যারা পলিটিক্সে আছে। এই তো আমার পরে তুমি আরেকজনের কাছে যাবে, তার আগে একজনের কাছে গেছিলে, কাল যাবে, পরশু যাবে, তাদের থেকে উত্তরটা নিয়ে এসো না। আমার না উত্তর হারিয়ে গেছে, অনেক সময় গুলিয়ে যায় জিনিসটা, আমি আর বুঝে উঠতে পারছি না এখানে কাকে কি বলবো। কারণ এত ডাল মে কুচ কালা হ্যায়, মানে কি ডাল মে কালাই হ্যায়, ডাল নেই হ্যায় উসমে পুরা হি পুরা কালা হ্যায়। এখন যদি এক হাঁড়ি চালে যদি 10টা কাঁকড় থাকে, হয়তো তুমি 1 ঘন্টার মধ্যে 10টা কাঁকড় বেছে ফেললে, কিন্তু পুরো এক হাঁড়ি চালে যদি আধ হাঁড়ি কাঁকড় থাকে, তুমি কি করে বাঁচবে? ওই রকম ব্যবস্থা হয়ে গেছে আমাদের এখানে না। তোমাদের অন্য এক্সপার্টের থেকে জিজ্ঞেস করে দেখো, আমাকে উত্তরটা শুনি ওরা কি বললেন। আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে স্যার। সমাজ মাধ্যমে আমরা একটা জিনিস দেখছি, এই মাত্র 3 মাসেই বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হচ্ছে জনমানসে। সেটা ভালো তৃণমূল হোক কিংবা দিল্লিতে এনসিপিআই তৃণমূল হোক, প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের ছবি, অন্নপূর্ণা ভান্ডার, আয়ুষ্মান প্রকল্প, এগুলোই মূলত দেখা যাচ্ছে ক্ষোভের কারণ। এখন কি বিজেপির সতর্ক হওয়া উচিত? 100% হওয়া উচিত, ওরা তো পলিটিশিয়ান, দে শুড বি অন হাই অ্যালার্ট এনিওয়ে। এখানে বেইমানদের দেশ, এখানে কোনো পলিটিশিয়ান, ওই জন্য তো আমি পলিটিক্স করিনি। আমি কি সুন্দর রিটায়ার করে সুন্দর একটু ডাল ভাত খেয়ে দুপুরবেলা একটু ঘুমোই, ওটা আমার বন্ধ হয়ে যেত, হাঁটতে হাঁটতে পায়ের শুকতলা ছেড়ে যেত। আর সবচেয়ে বড় কথা কি, আমি যে এফেক্টিভ যে কাজটা করব সেটা গিয়ে করতে গিয়ে দেখলাম উপর থেকে আদেশ আসলো আপনি এটা করবেন না মশাই, সরে যান। এটা আমি নিতে পারবো না, যার জন্য আমি পলিটিক্স করিনি, পলিটিক্সে নাম লেখাইনি, কোনো পোস্টের জন্য দৌড়ইনি। এই এই যে আম, এই যে পলিটিশিয়ানরা যে খেলাটা খেলে চলেছে, এটা তো সম্ভাবনাময় একটা মানে প্রফেশন, খুব সম্ভাবনাময় প্রফেশন। তাতে অনেক রকম চান্স রয়েছে, অনেক কিছু মানে হতে পারে বা হতে পারে না, এরকম জায়গায় সে ওরা তখন ডিসিশন নেবে। আমি তো এই জন্য পলিটিক্স করিনি। এই রাজনীতির এই খেলা ভাই আমার পে স্কেলের বাইরে, আমার পে স্কেলের অনেক উপরে। আমি এখনো হয়তো হায়ার সেকেন্ডারি ম্যাথস পেপারটা, ফিজিক্স পেপারটা সলভ করে ফেলতে পারবো, কিছুটা উত্তর দেবো, বায়োলজি পেপারও মনে হয় একবার রিভিশন দিলে অনেকটা সলভ করতে পারবো। এই প্রশ্নের উত্তর আমি তোমায় দিতে পারবো না, কারণ এখানে না কাউকে বিশ্বাস করা যায় না, এক সে এক বেইমান। আর আরেকটা কথা বলছি দুঃখের সঙ্গে, কেউ দেশকে ভালোবাসে না, কেউ 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 দেশকে ভালোবাসে না। যদি 10টা লোক রিয়েলি দেশের জন্য কাঁদে, তাহলে আমি ধন্য মনে করবো নিজেকে। আমার চেনাশোনার মধ্যে কতগুলো খুব সাধারণ ছেলে ছাড়া, তারা হয়তো দেশকে মানে জিরো পজিশনে রয়েছে, দেশকে ক্ষতি করবে না, রাস্তায় থুতু ফেলবে না, নোংরা করবে না, দেয়াল ভাঙবে না, গাড়িতে আগুন লাগাবে না, কিন্তু তারাও জিরো পজিশনে পজিটিভ, আমি দেশকে ভালোবাসি ভাই, এটা কি হচ্ছে এই বলার ক্ষমতা নেই আমাদের। তো যারা প্রুভড অপরাধী, ধরো 3.5 বছর 4 বছর করে জেল খেটে এই বালু বিল্লু, হ্যাঁ, বাংলার বাঘ, বাংলার ছুঁচো, বাংলার ইঁদুর, বাংলার সাপ, সেগুলো তো সব বেরিয়ে এখনো তো কেউ একটা কেউ রোগা কেউ মোটা, বুঝতে পারছো কি বলছি? দুই একটা শাহজাহান জাহাঙ্গীর ধরা পড়েছে, সন্দীপ ঘোষটা যতই চালাকি করুক, কত ডাক্তার, ব্রেনের তো একটা লেভেল আছে, শয়তানির শেষ লেভেলটা যেতে পারেনি, মাল ফেসে গেছে, মক্কেল এখন জেলে রয়েছে। সরি, আমি মানে মাল কথাটা বেরিয়ে গেল মুখ দিয়ে রাগের চোটে, ওই মক্কেল ফেসে গেছে, অন্যেরা দু একটা ফেসে গেছে, আর বাকি যে রোগা লোকটা সে বারান্দায় বসে চা খাচ্ছে, আর অন্য লোক যেগুলো বেরিয়েছিল সে এখন চরম চরম গুরু বাতাসা ঢাক ঢাক বলছে। আরেকজন আবার বিপুল ভোটে হেরে প্রচুর মেসি স্ক্যাম ফ্যাম নিয়ে ঠিক আবার ডজ করে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলে ছিল মোহনবাগানে হয়ে গেছে, মোহনবাগান থেকে মহাবাগানে চলে যাবে, এই স্ট্র্যাটেজিতে খেলা হচ্ছে। ফুটবল প্লেয়ারের মতো তো, ফুটবল প্লেয়ারকে তুমি দোষ দিতে পারবে না যে আমাদের ওখানে হতো না যে
মাইকেল ওয়েন, আমার ছেলে যেখানে জন্মেছে সেটা মাইকেল ওয়েন জন্মেছে। মাইকেল ওয়েন লিভারপুলের প্লেয়ার ছিল। মাইকেল ওয়েন কয়েক বছর ম্যানিউতে খেলেছে, সেখানে ওর বোধহয় 10 বছর কোনো টিআরপি ছিল না। লোকের মন ভেঙে গেছে। আমাদের এখানে ছিলেন সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, এরা দীর্ঘকাল একটা টিমে থেকেছে, সই করতেন না, একটা টিমে খেলবো, কিন্তু ফুটবলাররা তো সই করতেই পারেন। আমাদের ওখানে এখন গিয়ে দেখবো লিভারপুলে অন্য প্লেয়ার এসছে, এখান থেকে ওখান থেকে আমাদের প্লেয়ার চলে গেছে অন্য জায়গায়, ম্যাড্রিডে গেছে। তো সেখানে তাদের যেমন বলা যায় না, পলিটিশিয়ানদের কিছু বলতে পারবে না। আজ যে ছিল নীল, কাল হয়েছে লাল, পরের দিন গেরুয়া, আজকে কপালে সিঁদুর, কালকে আল্লাহু আকবর, কি বলবে?